হে গাইস, আসসালামু আলাইকুম। তারপর বলো কেমন আছো তোমরা? মধ্যবিত্ত ছেলে পার্ট 2 নিয়ে আইসা পড়ছি, তো শুরু করা যাক। ফাহিমের সাথে কলেজের মাঠে চলে গেলাম। মাঠ থেকে হেঁটে হেঁটে কলেজের ভেতরে যাচ্ছি, তখন রাসেল ভাই ডাক দিয়ে বলল, ফয়সাল এখানে আয় তো। রাসেল ভাইয়ের কথা শুনে ফাহিম আমার হাত ধরে বলল, সাবধান, যাবি না ওর কথায়, ও তোরে ডেকে নিয়ে প্রতিদিন অপমান করে। আমি বললাম না গেলে আমাকে মারবে, যেতে তো হবেই। ফাহিম বলল, এত ভয় পাস কেন, তুই সবাইকে বলতো। রাসেল ভাই আবার ডাক দিল, এই আবুল মিয়া, তোরে এখানে আসতে বলছি না। আমি তাড়াতাড়ি রাসেল ভাইয়ের সামনে চলে গেলাম, গিয়ে মাথা নিচু করে বললাম, জি ভাইয়া, কিছু কি বলবেন? রাসেল ভাই বলল, যা দোকান থেকে আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। তখন আমি বললাম, ভাইয়া টাকা? আমার কথা শুনে রাসেল ভাইয়ের সাথে থাকা সব কয়টা ছেলে হেসে হেসে বলছে, আরে ও তো ফকিন্নি, ওর কাছে টাকা আসবে কোথা থেকে? রাসেল, ওকে কিছু টাকা দিয়ে দে। ওরা এসব কলেজে পড়াশোনা করার জন্য কিভাবে চান্স পায় যে, এটাই বুঝি না। আমি রাসেল ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দোকানে চলে গেলাম। বড় ভাইদের মুখ থেকে এসব শুনতে আমার খুব খারাপ লাগে। শুধু বড় ভাই না, এই কলেজের সবাই আমাকে এসব কথা বলে। তবে কি করব আমি, আমার বাবা নাই, আম্মু মানুষের বাসায় কাজ করে, আর আমি মাঝে মাঝে যা কাজ পাই তাই করি, আর এভাবেই পড়াশোনার খরচ চলে। তবে মানুষের কথা শুনেও আমি না শোনার ভান করি। রাসেল ভাইয়ের কাছে সিগারেটের প্যাকেট দিতেই উনি একটা কাগজ দিয়ে আমার কপাল থেকে নজর টিপ মুছে দিয়ে বলল, এমনিই তোরে মানুষ অনেক অপমান করে, এসব আর দিবি না, এখন ক্লাসে যা। আমি ক্লাসে গিয়ে ফাহিমের পাশে বসলাম। ফাহিম আমাকে বলল, প্রতিদিন তোর সাথে যে ওরা এসব করে, তুই কি একদিন প্রতিশোধ নিবি না? তোর কি একটু ইচ্ছা হয় না ওদের কিছু বলা? ফাহিম, এখানে আমি ঝগড়া করতে আসি নাই, এখানে আমি পড়াশোনা করতে এসেছি, আর ওনারা আমাদের সিনিয়র, কি বলবো বল আমি? সবাই যদি একদিন আমাকে বেঁধে পিটায় তো আমার কিছুই করার নাই। এজন্য আমি শুধু মুখ বুজে এসব সহ্য করি, যা আছে কপালে তাই হবে। তখন ফাহিম বলল, আমার কথা না শুনলে একদিন আমিও তোরে ছেড়ে চলে যাব, পরে একা হয়ে যাবি, তখন মজা বুঝবি। ফাহিমের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাবি নাই ফাহিম আমাকে এমন কিছু বলবে। তবে আমি ওর কথা শুনে কিছু বললাম না, শুধু চুপচাপ ক্লাস করলাম। ক্লাস শেষ হতেই সকালে যেই বড় আপুর সাথে কথা হয়েছিল, তিনি আমাকে ডাক দিয়ে বলল, এই আবুল মিয়া, এখানে আয় তো। আপুর ডাক শুনেই ফাহিম বলল, যা গিয়ে কাজ কর, তুই তো এখানে সবার গোলাম, তোরে দিয়ে সবাই কাজ করায়। দেখ ফাহিম, তুই আমাকে যা ইচ্ছা তাই বল, কিন্তু গোলাম বলবি না আমাকে। তখন ফাহিম বলল, কেন বন্ধু, তোমার খারাপ লেগেছে? আমি বললেই আমার উপর রাগ দেখাও, যাও গিয়ে ওদের উপর রাগ দেখা। আমি তো তোর ভালোর জন্যই বলি, কিন্তু তুই শুনিস না। আমার সামনে আমার বন্ধুকে আবুল বললে ওর কলিজা আমি টেনে ছিঁড়ে ফেলবো না? তুই শুধু ভয় পাস বলে আমি কিছুই করতে পারি না। এখন তুই ওদের পাশে বসবি, গিয়ে কাজ করবি, আমি তোর জন্য বসে থাকতে পারবো না। আমি গেলাম, তুই থাক। এই কথা বলে ফাহিম চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আপু বলল, কিরে আবুল মিয়া, তোরে ডাকলাম না? আমি হেঁটে হেঁটে আপুর কাছে যাচ্ছি। প্রতি স্পিনে বোনাস, আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু বর্তমানে ফ্রিতে ইনকাম করা অনেক ইজি হয়ে গেছে, এবং আমার অনুসারীরা ইতিমধ্যে এটা করে ফেলেছে। তুমি চাইলেও এটা করতে পারো। আমার কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এন্ড সাইন আপ করো। সাইন আপ করার পর মিনিমাম 300 টাকা ডিপোজিট করো। এরপর উপহার বিভাগে যাও আর আমার প্রোমো কোডটা ইউজ করো। এরপর তুমি সাথে সাথে 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বোনাস পাবা। তুমি তোমার উইনিং অ্যামাউন্ট বিকাশ নগদ রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবা। তো লেট না করে এখনই আমার কমেন্টে লিঙ্ক আছে, সাইন আপ করো, ডিপোজিট করো আর জিতো। তবে এটা সত্যি ফাহিম আমাকে বাঁচাতে চায়। ওর সামনে আমার সাথে এসব করে ও সহ্য করতে পারে না, কিন্তু আমি তো আর ওর মতো বড়লোক মানুষ না যে ও একটা ঝামেলা করে সেটা সমাধান করে ফেলবে। কিন্তু আমি কারো সাথে ঝামেলা করে সমাধান করতে পারবো না, এজন্য ভয়ে আমি কারোর সাথে ঝগড়াও করি না। কলেজে সবাই আমাকে আবুল মিয়া বলে ডাকে, কারণ আমি এখানে আবুল হয়েই থাকি, একদম চুপচাপ। মানুষ আমাকে যা বলে তাই করি, এজন্য হয়তো আমাকে বোকা বলে। তবে আজকে আমাকে আপু আবুল বলল, শুনে খুব খারাপ লাগলো। আপুর সামনে গিয়ে বললাম, জি আপু বলেন, কি হয়েছে? দাঁড়া এখানে 1 মিনিট। এই কথা বলে আপু রিয়া নাম ধরে ডাক দিয়ে বলল, রিয়া এখানে আয়, কাউকে পেয়েছি যে তোরে সাহায্য করতে পারবে। এই কথা বলতেই একটা মেয়ে শাড়ি পরে আমার সামনে আসলো। দেখে আপুর সমবয়সী হবে হয়তো মনে হচ্ছে, তবে আমি আর রিয়া নামের মেয়েটার দিকে চোখ তুলে তাকাই নেই। আমি বললাম, আপু কিছু কি বলবেন আমাকে, কি করা লাগবে আমার?
আপু আমাকে বলল, তুই এখন কাজ করবি এখান থেকে গিয়ে, তাই তো? আমি তোরা একটা কাজ দিচ্ছি, সমস্যা নেই, টাকা পাবি এই কাজে। কাজটা হচ্ছে রিয়ার শাড়ির আঁচল ধরে রাখবি যাতে ওটা মাটিতে না পড়ে। আর ওর সাথে কিন্তু কোনো ধরনের বেয়াদবি করবি না। ওর বাবা কিন্তু এখানকার মেয়র, সম্মান দিয়ে কথা বলবি সব সময়, যেখানে পাবি সেখানেই সালাম করবি, ঠিক আছে? তখন আমি বললাম, জি আপু, মনে থাকবে আমার। আপু রিয়া নামের মেয়েটাকে বলল, তাহলে আমি যাব কি রিয়া? আর ওকে যেই কাজ করতে বলবি সেটাই করে দেবে, শুধু কষ্ট অনুযায়ী কয়েকটা টাকা দিয়ে দিবি। রিয়া আপু বলল, আচ্ছা, এই নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই চলে যা। আপু যেতেই আমি একা হয়ে গেলাম, কি যে করব আমি এটাই বুঝতে পারতাছি না। তবে যেই কাজ করলে আমি টাকা পাবো সেটা করতেই আমি রাজি আছি। আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম আমার কি করতে হবে? মেয়েটা আমার দিকে একবার ভালো করে তাকিয়ে বলল, শার্টটা তো দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরাতন, নতুন একটা কিনতে পারিস না? তখন আমি বললাম, বেয়াদবি মাফ করবেন ম্যাডাম, আমাদের এত টাকা পয়সা নেই যে নতুন নতুন কিছু কিনবো, তাই যেটা আছে ওইটা দিয়ে চালিয়ে নেই। রিয়া আপু আমার কথা শুনে একটা বডি স্প্রে বের করে আমার হাতে দিয়ে বলল, এটা শরীরে স্প্রে কর, তোর শরীর থেকে ঘামের গন্ধ আসছে। রিয়া আপু আমাকে যা করতে বলল আমি ঠিক তাই করলাম। এবার রিয়া আপু ওনার শাড়ির আঁচল আমার হাতে দিয়ে বলল, এটা ধরে ধরে আমার পিছন পিছন আয়, আর শাড়ির আঁচল যেন টান না লাগে, সেই দিকে একটু নজর রাখবি। আমি বললাম, আচ্ছা, তবে আপনাকে আপু বলবো নাকি ম্যাডাম বলবো তাই চিন্তা করছি। তখন রিয়া আপু বলল, কলেজে তো তোর আমি সিনিয়র, সেই হিসাবে কি ডাকবি? বুঝছি আপু, আপনাকে আর বলতে হবে না, বুঝে গেলে ভালো, এখন আমার পিছন পিছন আয়। আমি রিয়াপুর শাড়ির আঁচল ধরে ওনার পিছন পিছন একদম নিখুঁতভাবে হাঁটতে লাগলাম, যাতে শাড়িতে কোনো টান না পড়ে। তবে রিয়াপুর দিকে আমি ভালো করে করে পর্যন্ত তাকিয়ে দেখি নাই, আমি যতটা পারছি নিজের চোখ কন্ট্রোল রাখছি। আমি স্বাভাবিকভাবে সুন্দরী মেয়ে দেখলে নিজের চোখ সামলে রাখি, যদি হঠাৎ করে আমার কাউকে পছন্দ হয়ে যায় তবে আমি তাকে কি বলবো? না বলতে পারবো আমি আপনাকে ভালোবাসি, না বলতে পারবো আপনাকে দেখে আমার মনের ভিতর কিছু একটা হয়। আমার মাথায় সবসময় একটা কথা রাখি যে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার ঘরে আমার আম্মু আছে, আর আমি যদি ভালোবাসা পরে সবকিছু ভুলে যাই তাহলে আমার আম্মুর কি হবে? এজন্য যতটা সম্ভব নিজেকে নিজে কন্ট্রোল করে রাখি। আমি এমনভাবে রিয়াপুর পিছন পিছন হাঁটছি যে একটু শব্দ পর্যন্ত হচ্ছে না। তবে ওনার শাড়ির আঁচল একটু নিচে পড়বে দেখে এটা ধরার জন্য আমাকে রেখেছে। আমি শুধু এতটুকুই বুঝতে পেরেছি যে উনি কতটা উন্নত পরিবারের মেয়ে। আরে আমি কি চিন্তা করছি ওনার বাবা নাকি এখানকার মেয়র। তবে রিয়া আপুর শরীর থেকে আলাদা একটা গন্ধ ভেসে আসছে, এটা খুব মধুর একটা গন্ধ বলতে পারেন। আমরা তো গরিব মানুষ, আমাদের শরীর থেকে ঘামের গন্ধ আসে, কিন্তু যারা পয়সাওয়ালা মানুষ তাদের শরীর থেকে মধুর গন্ধ আসে। রিয়া আপু পিছন ফিরে একবার আমার দিকে তাকিয়ে বলল, খুব নিখুঁতভাবে তো তুই দেখি আমার শাড়ির আঁচল ধরলি, মানতে হবে তুই আমার কথা একেবারে সিরিয়াসলি ভাবে নিলি। রিয়া আপু আমার দিকে তাকাতেই আমি আবার মাথা নিচু করে বললাম, আপু আমি যেই কাজ করি তা সিরিয়াস হয়েই করি, হয়তো কাজটা যদিও ছোট হয়। বুঝলাম। আপু আপনাকে একটা কথা বলবো? তখন রিয়া আপু বল, বল। আপনার বাবা নাকি এখানকার মেয়র, এরপরও আপনি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছেন? তখন বলল, শোন, গাড়িতে চলাচল করতে আমার ভালো লাগে না, এজন্য হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, আর এখান থেকে আমার বাসা এতটাও দূরে না। রিয়াপুর কথা শুনে আমি যতটুকু বুঝলাম যে উনি খুব ভালো মানুষ, বাবার এত টাকা থাকার পরও উনি হেঁটে হেঁটে বাসায় যাচ্ছেন। তবে আর যাই হোক, অন্যদের মতো তো উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে না। অনেক বড় একটা বিল্ডিং এর সামনে আমাকে নিয়ে গেল, তবে গেটের সামনে যেতেই দারোয়ান বলল, ম্যাডাম এই ছেলে যে আপনার শাড়ির আঁচল ধরে আছে। দারোয়ানের কথা শুনে রিয়া আপু বলল, ওকে আমি এখানে নিয়ে এসেছি, বাবা কি বাহিরে চলে গেছে নাকি ভেতরে আছে? দারোয়ান উত্তরে বলল, না ম্যাডাম, স্যার এখনো তো বাসা থেকে বের হয় নাই। রিয়া আপু চুপচাপ ভেতরে চলে যাচ্ছেন। আমি ভাবলাম আমি ভেতরে যাব কেন, কিন্তু ওনার অনুমতি ছাড়া যদি আমি শাড়ির আঁচল ছেড়ে দেই তাহলে হয়তো উনি অনেক রেগে যাবেন। এজন্য আমি ওনার পেছন পেছন যেতে লাগলাম। ভেতরে যেতেই দেখি একজন মধ্যবয়স্ক মানুষ সোফায় বসে আছে। আরে মধ্যবয়স্ক বললে ভুল হবে, একদম জোয়ান পুরুষ দেখে মনে হচ্ছে। আর রিয়া আপু তাকেই উদ্দেশ্য করে বলল, বাবা আজকে আমি একটু বাহিরে যাব, আমার কিছু টাকা লাগবে। যা শালা, এনে কি রিয়াপুর বাবা?
আরে রানিং মেয়র কিভাবে কি? তবে উনি যে প্রতিদিন জিম করে আমি দেখি বুঝে ফেললাম। জিম করে বলে ওনাকে এখনো ইয়াং দেখা যায়। রিয়াপুর কথা শুনে ওনার বাবা বলল, আচ্ছা ঠিক আছে, আমার কার্ডটা নিয়ে যা। আর তোর পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে? রিয়াপু বলল, আরে বাবা, ও যা পায় তাই কাজ করে। আর আমার শাড়ির আঁচল বারবার মাটিতে পড়ে যাচ্ছিল, এজন্য ওকে এটা ধরিয়ে দিলাম। রিয়াপুর বাবা হাসি দিয়ে বলল, আরে ওরা তো গোলামের কাজ করে। ইস মা, তোর শাড়ি নোংরা হয়ে যাবে, ওকে এটা ধরতে দিবি না। এই ছেলে এখানে আয় তো। আমি রিয়াপুকে বললাম, ম্যাডাম আমি কি এখন আপনার শাড়ির আঁচল ছেড়ে দিব? রিয়াপু বলল, ছেড়ে দে, যা দেখ বাবা কি বলে। আমি ওনার শাড়ির আঁচল ছেড়ে দিয়ে স্যারের সামনে চলে গেলাম। স্যারের সামনে যেতেই আমার হাতে একটু টিস্যু দিয়ে বলল, নে আমার পায়ের জুতার ময়লাটা মুছে দে। ওনার কথা শুনে আমার কতটা যে খারাপ লাগলো বলে বোঝাতে পারবো না। মানলাম আমি যা পাই তাই করি, যা কাজ পাই তাই করি, তাই বলে একজনের জুতার ময়লা আমাকে মুছে দিতে হবে? রিয়াপুর সাথে এখানে এসে বড় ভুল করছি মনে হচ্ছে যেন। তবে আমি চাই না এখানে উল্টাপাল্টা কিছু হয়ে যাক। উনি মেয়র মানুষ, যদি ওনার কথা আমি না শুনি তাহলে হয়তো আমার বাঁচা বড় দায় হয়ে যাবে, বা উনি আমার নামে মামলা করে দিবেন। একবার এসব ঝামেলায় পড়লে আমার জীবন বরবাদ হয়ে যাবে। এই ভয়ে আমি মাথা নিচু করে আসি, চুপচাপ ওনার কথা মতো ওনার পা মুছে দিতে লাগলাম। স্যার হেসে হেসে বলল, বুঝলি মা, গোলামদের সবসময় গোলামের মতো রাখতে হয়। ওরা হলো রাস্তার আবর্জনা, এজন্য ওদের রাস্তায় জায়গা। দেখলি তো ওরা টাকার জন্য কি কি করতে পারে। রিয়াপু বলল, বাদ দাও তো বাবা, আর এই ছেলে আমার জুতাগুলো হাতে নিয়ে আমার পিছন পিছন আয়। তাহলে বাবা আমি পার্টিতে গেলাম, আসতে রাত হবে। স্যার আবার বলল, রিয়া মা, তোর ছোট বোনকে নাকি কে জেলে নিয়ে গিয়েছিল? কার এত বড় সাহস যে আমার মেয়েকে জেলের ভেতর নিয়ে নেয়? রিয়া আপু ওর বাবার সামনে এসে ওনার জুতোগুলো আমার হাতে দিয়ে ওনার বাবাকে বলল, আমি কি বলবো, তোমার মেয়ে সারাদিন কোথায় কোথায় ঘোরাঘুরি করে, কার সাথে কি করছে হয়তো জেলে নিয়ে গেছে। পরের দোষ সব সময় দেখবে না, নিজের মেয়ে যে দোষ করছে এটা আর বলবে না। এই ছেলে চল তুই। আমি ওনার জুতোগুলো হাতে নিয়ে রিয়াপুর পিছন পিছন চলে গেলাম। উনি গাড়িতে উঠে আমাকে একটা ঠিকানা দিয়ে আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিল আর বলল, এই ঠিকানা অনুযায়ী চলে যাবি, গিয়ে সেখানে কার্ড দেখিয়ে ভিতরে চলে যাবি, আর আমি তোরে খুঁজে নিব, ঠিক আছে? এখন তাহলে আমি গেলাম। এই কথা বলে উনি গাড়ি নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি আর মনে মনে বললাম, আমাকে রেখে গেল হেঁটে যাওয়ার জন্য, আর এই জুতাগুলো আমাকে নিয়ে যেতে হবে সেখানে। কি বলবো, বড় লোকদের বিষয়, যা মন চায় তাই করে। আমি ঠিকানা অনুযায়ী হেঁটে হেঁটে চলে গেলাম। রিয়াপুর কার্ড দেখাতেই আমাকে ভেতরে যেতে দিল। ভেতরে গিয়ে তো আমি একদম অবাক হয়ে গেলাম। এখানে ছেলে মেয়ে উভয় একজন আরেকজনকে ধরে নাচানাচি করছে। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, মন চাইছে আমিও একটু নাচি, কিন্তু আমার মতো গরিব এসব করা একদম মানায় না। তবে আমার দু চোখ শুধু রিয়াপুকে খুঁজছে, উনি কোথায় আছেন সেটা আমি দেখতে চেষ্টা করছি। হঠাৎ করে রিয়াপু ভেতর থেকে আমার সামনে এসে দাঁড়ালো। তবে ওনাকে দেখে তো আমি একদম ভয় পেয়ে গেলাম, চোখ মুখ সবকিছু যেন রাগে লাল হয়ে আছে। আমি যতটুকু বুঝলাম যে উনি কারোর সাথে ঝগড়া করে এখানে আসছে। কিছু বোঝার আগেই ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে রিয়াপু জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি গালে হাত দিয়ে বললাম, আপু আমার অপরাধ কি, আমাকে এভাবে মারছেন কেন? আমার কথা শুনে রিয়াপু আবার আমার দুই গালে দুইটা চর দিল আর বলল, তুই তো টাকার জন্য সবকিছু করতে পারিস, আমি এখন তোরে মারবো আর তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, প্রতিটা চরের বিনিময়ে 1000 করে পাবি। ওনার কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। উনি ভিতরে কারোর সাথে ঝগড়া করে এসে সেই রাগ আমার উপর মিটাচ্ছে, তবে আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে ওনার থাপ্পড় খাচ্ছি। একসময় রিয়াপু আমার সামনে থেকে হেঁটে বাইরে চলে গেল। আমি ওনার পিছন পিছন যেতে লাগলাম। রিয়াপু গাড়িতে উঠে গেল। আমি ডাক দিয়ে বললাম, আপু আপনার জুতা। রিয়াপু দরজা খুলে আমার হাত থেকে জুতাগুলো নিয়ে কতগুলো টাকা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, যা আমার সামনে থেকে, বিদায় হও বলছি। এই কথা বলে উনি গাড়িতে করে চলে গেল। ঝগড়া করছেন অন্য কারোর সাথে, আর সেই রাগ আমার উপর ছেড়ে গেলেন। তবে যাক, থাপ্পড় খেয়েছি তো কি হয়েছে, কয়েকটা টাকা তো পেয়েছি নাকি। আমি হেঁটে হেঁটে সামনের দিকে যেতে লাগলাম। তবে মনে মনে একটা চিন্তা করছি যে আমাদের মতো গরিব ছেলে এই পৃথিবীতে জন্ম নেওয়াটাই কি অপরাধ ছিল? হঠাৎ করে পিছন থেকে আওয়াজ করে কে যেন বলল, কিরে আমাকে জেলের ভিতর ঢুকিয়ে তুই শান্ত
থাকতে পারবি মনে হয়? আমি পেছন তাকিয়ে তো একদম অবাক হয়ে গেলাম। এটা তো সেই মেয়ে যে অন্ধকারে আমাকে অপহরণ করছিল, আর ওকে তো আমার আম্মুই জেলে দিয়েছিল। আমি শুধু মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা এসে আমার কলার ধরে আমাকে গাড়িতে তুলে নিল আর বলল, আমাকে তো এখনো ভালো করে চিনস নাই। আজকে আমাকে খুব ভালো করে চিনবি যে আমার বাবাকে। আমি তোরে আগেই বলছিলাম যে আমার সাথে বেয়াদবি করবি না, এর শাস্তি খুবই খারাপ হবে। মেয়েটার কথা শুনে আমি হাত জোর করে বললাম, আপু আমাকে মাফ করে দেন। আমি তখন এতটাও বুঝতে পারি নাই, প্লিজ আমাকে মাফ করে দেন, আমি না বুঝে আপনার সাথে ঝগড়া করছি। কিন্তু মেয়েটা উল্টো হেসে বলল, আজকে তুই যাই বলিস না কেন, কোনো মাফ পাবি না। আমার সাথে পাঙ্গা নেওয়া মানে খুব ভালো করেই বুঝতে পারবি। এই কথা বলে মেয়েটা আমাকে একটা বাসার সামনে নামিয়ে দিল। আরে এখন তো মেয়রের বাসা। কিছুক্ষণ আগে আমি এখানে আসছিলাম, তার মানে এই মেয়রের ছোট মেয়ে। গাড়ি থেকে নামতেই মেয়েটা চিৎকার করে বলল, বাবা তুমি এখানে আসো, দেখে যাও আমি কাকে নিয়ে আসছি। মেয়েটার কথা শুনে ভেতর থেকে মেয়র সাহেব বের হয়ে আসলো। এসে ওনার মেয়েকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে মা, আর ওকে কেন ধরে নিয়ে আসলি? স্যারের কথা শুনে মেয়েটা কান্না করে বলল, বাবা ওর কারণে আমি জেলে গিয়েছিলাম, আমার সাথে মিথ্যা কথা বলছে ও। এই কথা শুনে স্যার দারোয়ানদের বলল আমাকে মারার জন্য, আর ওনার কথা শুনেই কয়েকজন এগিয়ে এসে আমাকে মারতে লাগলো। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মার খাচ্ছি। আমি আগে থেকেই জানতাম যে বড় লোকদের সাথে ঝগড়া করলে খুব বিপদে পড়তে হবে, এজন্য আমি সবসময় ঝগড়া থেকে দূরে থাকি। আর আজকেই সেই ঝগড়া আমার ঘাড়ে এসে পড়লো। এরই মাঝে রিয়াপু বাহিরে বেরিয়ে আসলো। আমাকে মারতে দেখে উনি সবাইকে বলল আমাকে মারা বন্ধ করে এখান থেকে যেতে। ওনার কথা শুনে সবাই চলে গেল। রিয়াপু আমাকে বলল, এই ছেলে তুমি যাও এখান থেকে। রিয়াপুর ছোট বোন বলল, আপু তুই জানিস না ও আমার সাথে কি করছে? রিয়াপু ওর ছোট বোনকে ধমক দিয়ে বলল, তরে আমি খুব ভালো করে চিনি, এখনো সময় আছে, স্বভাব চরিত্র ঠিক কর। গাইস আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগছে জানাবেন কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে 200কে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে গা। তো কাইন্ডলি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পার্ট 3-তে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।